প্রধান নির্বাচককে সঙ্গে নিয়ে টেস্ট সিরিজ খেলতে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া গেল 7 ক্রিকেটার। অজিতের বিপক্ষে সিরিজ স্মরণীয় করে রাখতে চান টাইগাররা। নাহিদ রানাকে মিস করলেও তাসকিন হাসানদের জন্য বড় সুযোগ অস্ট্রেলিয়া সিরিজ। মন্তব্য সালাউদ্দিনের, ফিট হলে প্রথম টেস্টের একাদশে দেখতে চান লিটনকে। নতুন মৌসুমের আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মহাসংকট। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় বিএফএল-এ যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপের 3 ক্লাব, আলোচনায় বাফুফে। এবং বিনিয়োগ প্রস্তাব থেকে সরে এসেও স্বস্তিতে নেই জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ পদ নিয়ে চ্যালেঞ্জের মুখে ফিফা প্রেসিডেন্ট, নতুন প্রতিদ্বন্দ্বী ভিক্টর মন্তিগ্লিয়ানি। 5 বছর পর সৌম্য সরকার ফিরেছেন টেস্ট দলে, সেটাও মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। যেই সিরিজ নিয়ে বিস্তর আলোচনা। ফলাফল কি হবে সেটা বলা কঠিন, তবে দেশ ছাড়ার আগে শরীরী ভাষায় ইতিবাচক সৌম্য সরকার। প্রথম দফায় গেল শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন দলের অধিকাংশ ক্রিকেটার ও কোচিং স্টাফ। এদিন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে গেলেন বাকি 7 জন। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ তাসমান সাগর পারে কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়াটাও। বিমানবন্দরে ক্রিকেটাররা এড়িয়ে যান গণমাধ্যম। আশার বাণী শোনানোর চেয়ে মাঠে ভালো খেলে একটা জয় উপহার দিতে চান ক্রিকেটাররা। ইনজুরি সমস্যাটা বাধা হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জের মুখোমুখি হতে। অতীত থেকেও আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক মানভঙ্গনীয়, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানেও কিন্তু আর মূল একাদশে অনেক খেলার ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার, সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। দলের জন্য বড় স্বস্তি স্কোয়াডে লিটন দাসের ফেরা। অস্ট্রেলিয়াতে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ফিট থাকলে প্রথম টেস্টেই একাদশে দেখা যাবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। শরীফুলও নেটে অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এখন যে দলটা আছে সেটা নিয়ে আশাবাদী, ওর প্রোগ্রেসটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। আর যেহেতু ফাস্ট বোলারদের জন্য তো আসলে কাজটা আরেকটু পরীক্ষাটা বেশি দিতে হয়। আমি হোপফুল সেকেন্ড টেস্টটা ফেরত পেয়ে যাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2026-27 সাইকেলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স ভবিষ্যতে এমন আরও সুযোগ বয়ে আনবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। 27 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিদেশ সফরে কেবল 3টা সিরিজে জয়। সবশেষ সিরিজেও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই দলটাই তাসমান পারে যাচ্ছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে। ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের সামলাতে পারবে তো বাংলাদেশ, নাকি আরও একটা শিক্ষা সফর সঙ্গী করে ফিরতে হবে টিম টাইগার্সকে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ নাজমুল হাসান পুলক, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা জুলাই সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি, সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেবো না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করার বা জনমত তৈরি করার চেষ্টা করছি।
এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়, এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসেই কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা যে রিসেন্টমেন্ট করার জন্য লোকজন গিয়েছিল, সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি, তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা, আই হ্যাভ এ প্ল্যান। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ঢাকায় অনুশীলন করেছেন লিটন দাস। মেডিকেল বিভাগের সবুজ সংকেত থাকলে লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা উচিত। তার মতো অভিজ্ঞ ব্যাটারকে পেলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিসিবির হাই পারফরম্যান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অজিদের বিপক্ষে নাহিদ রানার পেস বোলিং মিস করবেন বলেও জানান তিনি। তবে অন্য বোলারদের জন্য এই সিরিজ দারুণ সুযোগ হিসেবে দেখছেন সালাউদ্দিন। শরীফুলের বোলিংয়ে লিটন দাসের ব্যাটিং অনুশীলন টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির দৃশ্য। যে লিটন দাস একসময় ছিটকে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে, সেই লিটন ডারউইন যাওয়ার আগে দেশের মাটিতে করলেন প্রায় ঘণ্টাখানেকের ব্যাটিং অনুশীলন। রিদমে ফিরতে শুরু করেছেন শরীফুলও। তবে লিটনকে প্রথম টেস্টে পাওয়াটা বাংলাদেশের জন্য স্বস্তির। পুরো ফিট না হলেও কোচ সালাউদ্দিন লিটনকে প্রথম টেস্টের একাদশে রাখার পক্ষে। অ্যাজ এ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্প্রিন্ট টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি, আমার মনে হয় সে যদি রানিং লেগে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায়, অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারে খেলানো আমার মনে করি যে এটা একটা যুক্ত হবে। ব্যাটিং নিয়ে আসলে কারণ এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না, আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যান। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে যাচ্ছে, সেখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে। কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজে কিন্তু ম্যাচের ভিতরে নাই। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে, আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে, তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। দীর্ঘদিন পর সাদা পোশাকে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। উইকেট রক্ষক ব্যাটারের প্রশংসা করলেন সালাউদ্দিন। ব্যাট হাতে অজিদের বিপক্ষে ভালো ভূমিকা রাখার সক্ষমতা আছে তার। অ্যাজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশের কিছু ব্যাটসম্যান যারা আছে, দেখুন, যারা বোলারদের নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট আর 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে, এবং ওই পজিশনে আমাদের এরকম একটা ব্যাটসম্যানও দরকার আছে। আমি আশা করব সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী কি খেলবে। অস্ট্রেলিয়ায় বরাবরই দেখা যায় পেসারদের দাপট। এমন সিরিজে নেই নাহিদ রানা। তাকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সালাউদ্দিনও। তবে এটাকে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না, এখানে হাহুতাশ করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে, আমি মনে তারাও অনেক ভালো করবে। লম্বা সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ স্মরণীয় পারফরমেন্স করবে বলেও প্রত্যাশা এই কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। স্বাগতিক দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ স্কোয়াড থাকায় সাফে বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তবে আক্ষেপ আছে ফিফা আসিয়ান কাপ নিয়ে। এই টুর্নামেন্টে হামজা সমিত্রা খেলতে পারলে সাফের আগে প্রস্তুতি নিয়ে ভাবতে হতো না বলে মন্তব্য সাবেক এই ফুটবলারের। এদিকে আসিয়ানে খেলতে না পারার আক্ষেপ থাকলেও ফেডারেশন কর্তারা এখানে বাফুফের কোনো গাফিলতি দেখছেন না। থাকলেও তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাফুফের সদস্য জাকির হাসান চৌধুরী।
official identity of দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। ৮ বছরের অপেক্ষা যেন ক্রমেই ঘনিয়ে আসছে লাল সবুজদের। সাফের ড অনুষ্ঠিত হয়ে গেছে ভুটানের থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। এই গ্রুপে লঙ্কানদের শক্তিশালী ডিফেন্স লাইন ভোগাতে পারে বাংলাদেশকে। তবে গ্যালারিতে দর্শক সমর্থনের সঙ্গে চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে স্বাগতিকরা। আর প্রবাসী ফুটবলার হামজা, জামাল, জায়ান, সমিতদের সঙ্গে ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তিতে ভারসাম্য দল হবে বাংলাদেশের। এই দলটার হাত ধরেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষা ফুরাবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এবারে স্কোয়াডটা আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু ক্রুশাল প্লেয়ার জয়েন করাতে আমি মনে হয় যে একটা ব্যাচ তৈরি হতে যাচ্ছে। ইভেনচুয়ালি আমাদের এখানে যারা প্লেয়ার হচ্ছে তপু, রাকিব, মুরসালিন, তারাও আমার কাছে বেশ কোয়ালিটি প্লেয়ার। সো ওই দুইটার সমন্বয়ে আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্স দল তৈরি হয়েছে, যেটা কিনা সাফ ফুটবল জিততে সহায়তা করবে। সেপ্টেম্বরে 14 দল নিয়ে শুরু হচ্ছে ফিফা এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পেত বাংলাদেশ, যা সাফের আগে একটা প্রস্তুতির মঞ্চ হতে পারত হামজা, সমিতদের জন্য। এশিয়ান কাপে খেলতে পারলে প্রস্তুতির জন্য কিন্তু আলাদা কোনো ম্যাচ আর চয়েস করা লাগতো না। ডেফিনেটলি ওইটা হতো সাফের জন্য অন্যতম একটা সেরা, আমি বলবো যে প্রিপারেশন। পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু ওই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে, তাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ভালো হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 17 ধাপ পিছিয়ে পাকিস্তান। তারপরও তারা সুযোগ পেয়েছে এশিয়ান কাপে। অনেকেই মনে করছেন বাফুফের অদক্ষতার কারণে এই টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফেডারেশন কর্তারা তাদের কোনো গাফিলতি দেখছেন না আসিয়ানের সুযোগ না পাওয়া নিয়ে। ফেডারেশনের অদূরদর্শীর কোনো কারণ নেই, এটা অন্য কারণে হয়তো বাংলাদেশ পড়েছে। তবে এই ব্যাপারটা আপনার ন্যাশনাল টিম কমিটিতে যারা আছে তারাই ভালো বলতে পারবে। যারা আমাদের অফিসিয়াল আছে, যারা স্টাফ আছে, তারা তো অবশ্যই এটা নিশ্চয়ই তদারকি করবে যে কেন, কি বৃত্তান্ত, কি হয়েছে। বাফুফে কর্তাদের অদূরদর্শিতা কিংবা গাফিলতি যেটাই হোক না কেন, দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। এমন টুর্নামেন্টে খেলতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সঙ্গে সাফের আগে প্রস্তুতির দারুণ সুযোগ হতো ফুটবলারদের জন্য। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন মৌসুমের আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মহাসংকট। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় লিগে যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের 3 ক্লাব। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা নতুন মৌসুম। এরপর 24 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট মাঠে গড়ানোর কথা বিএফএল। কিন্তু তার আগে কঠিন এক পরীক্ষার মুখে নীতি নির্ধারকরা। দলবদল ইস্যুতে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর। কিংসের বিরুদ্ধে 11টি ও আবাহনীর বিরুদ্ধে অভিযোগ 3টি। এরই মধ্যে আবাহনীর 2টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তাই শেষ পর্যন্ত দলবদলের নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশায় ধানমন্ডির জায়ান্টরা। তবে চরম বিপাকে আরেক জায়ান্ট কিংস। লিগের সবচেয়ে সফল 2 দলের এই নিষেধাজ্ঞার মাঝে 10 দল নিশ্চিত করতে জরুরি সভা নিশ্চিত করেছে বাফুফে, যেখানে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে 3টি দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দলগুলো হলো আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরের পুল ইয়াং মেন্স ও ঢাকা ওয়ান্ডারার্স। যদিও সর্বোচ্চ লিগে খেলতে সব শর্ত পূরণ করতে হবে তাদের। প্রয়াত বাবা কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের স্বপ্ন পূরণ করতে হকি ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। হকির হারানো জৌলুস ফেরানোর পাশাপাশি নিয়মিত লিগ চালু করতে চান তিনি। সেই সঙ্গে খেলোয়াড়দের সুযোগ সুবিধাও বাড়াতে চায় বর্তমান কমিটি। জাতীয় দলকে ইউরোপীয় মানের গড়ে তুলতেই নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ পিটার গেরহার্ডকে। নতুন অ্যাডহক কমিটির সঙ্গে নতুন কোচ, দেশের হকিতে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। একটা সময় ক্রিকেট ফুটবলের পরই অবস্থান ছিল হকির, তবে নিয়মিত লিগ আর আন্তর্জাতিক কোনো সাফল্য না থাকায় সেই স্থান হারিয়েছে এক সময়কার জনপ্রিয় এই খেলাটি। দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। একটা সময় বাবা কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের হাত ধরে বহুবার মৌলানা ভাসান স্টেডিয়ামে এসেছিলেন তিনি। হকির নারী নক্ষত্র সবই জানা তার। দেশের হকি নিয়ে প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে চান এই সংগঠক, যার জন্য সবার আগে নিশ্চিত করতে চান খেলোয়াড়দের সুযোগ সুবিধা। আমি চেষ্টা করছি যে খেলোয়াড়দের যত ধরনের ফ্যাসিলিটি বাড়ানো যায়। ওদের খেলোয়াড়রাই আমাদের মেইন অ্যাসেট। সো ওদের থাকা খাওয়া, ওদের জিম, ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটি যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ইট উইল টেক সাম টাইম, বাট উই আর ট্রাইং। যতটা বেশি ক্রিকেটে ইনভলভ, তার থেকে অনেক বেশি আমি হকি মাঠে ছোটোবেলা থেকেই গিয়েছি। আমার বাবা
যেগুলি স্বপ্ন পূরণ করার জিনিস আমি চেষ্টা করব যে কদিন আমি আছি আর দায়িত্বে আছি আই উইল ডু মাই বেস্ট। জাতীয় দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নতুন কমিটির। মূলত হকি দলকে ইউরোপিয়ান মানের গড়ে তুলতে পিটার গেরহার্ডকে পুনরায় নিয়োগ দিয়েছে ফেডারেশন। দেশের হকি খেলোয়াড়রা যাতে নিয়মিত ইউরোপে লিগ খেলতে পারে সেই পরিকল্পনাও হাতে নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটি। আমাদের এখানকার অনেকগুলি প্লেয়ারই কিন্তু জার্মানিতে লিগ খেলে বা ইউরোপে লিগ খেলে। সো ইন ফিউচার যেন অ্যাটলিস্ট 40-50টা প্লেয়ার রেগুলার বেসিসে ইউরোপে খেলতে পারে, সেটাও আমাদের একটা প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক প্রস্তুতির পাশাপাশি দ্রুত ঘরোয়া লিগ চালু করতে চায় ফেডারেশন, যার জন্য দ্রুতই গঠন করা হবে লিগ কমিটি। সেপ্টেম্বরের শুরুতেই প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়াতে চায় বর্তমান অ্যাডহক কমিটি। আমাদের লিগ ফেরানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি ইনফ্যাক্ট 5 থেকে 7 দিনের মধ্যে একটা আমরা লিগ কমিটি ফর্ম করে দিব এবং আমরা একটা লিগ কমিটির মিটিং ডাকবো এবং আমার টার্গেট হচ্ছে বাই বিগিনিং অফ সেপ্টেম্বর আমরা ফার্স্ট ডিভিশন লিগটা ইনশাআল্লাহ শুরু করতে পারবো। সবশেষ 2023 সালে আয়োজিত হয়েছে হকি লিগ। এরপর লম্বা সময় কেটে গেলেও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির হাস্যকর পরিকল্পনা বাতিল করলেও ফুটবল সমর্থকদের বিশ্বাস ফেরাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন, এমনটাই মনে করেন সংস্থাটির সাবেক সহসভাপতি জিম বয়েস। আগামী কংগ্রেসেই ইনফান্তিনোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বয়েসের মতে বিশ্বজুড়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তি যে অবনমন হয়েছে তা পুনরুদ্ধারে এখন ইনফান্তিনোর সামনে অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। 420 কোটি মার্কিন ডলারের প্রস্তাব। ফুটবলকে বিক্রি করতে অর্থের অঙ্কটা সম্ভবত যথেষ্ট ছিল, অন্তত ইনফান্তিনোর কাছে তো অবশ্যই। তা না হলে নতুন এক বাণিজ্যিক সত্তা গঠন করে বিশ্বকাপ সহ ফিফা টুর্নামেন্টের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা এত সহজ নয়। তবে আপাত দৃষ্টিতে ফুটবলটা বেঁচে গেল। উয়েফা, কনকাকাফ এবং এএফসির বয়কটের হুমকির মুখে পিছপা হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু দুনিয়া জুড়ে ফিফার যে ক্রেডিবিলিটি আর ভাবমূর্তি নষ্ট হলো তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্টেক হোল্ডাররা। আমার মনে হয় কাতার বিশ্বকাপের পর থেকে এবং বিশেষ করে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর ক্ষমতার দাপট জিয়ান্নির মাথায় চড়ে বসেছে। আমি সত্যি মনে করি এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে একটা যোগসাযোগ ছিল। সাবেক ফিফা সহসভাপতি জিম বয়েস সোজা সাপটা ভাষায় এই প্রস্তাবকে বলেছেন হাস্যকর। নন প্রফিটেবল সংস্থা হিসেবে পরিচিত ফিফার বাইরের বিনিয়োগকারীদের কোনো জায়গা হতে পারে না বলে মনে করেন তিনি। এই এক সিদ্ধান্তে সাধারণ সমর্থকদের মনে যে বড় আঘাত লেগেছে এবং ফিফার প্রতি আস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা পুনরুদ্ধারে এখন বিশাল সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বয়েস। আমার মনে হয় সাধারণ ফুটবল সমর্থকরা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ। তারা দেখতে চায় এখন কিভাবে এই ক্ষতিপূরণ করা হয়। ফিফা সভাপতির পদটি অত্যন্ত সম্মানজনক। এখন তিনি যদি নিজের পদ ধরে রাখতে চান তবে এই হাস্যকর প্রস্তাবের মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা মেরামতে তাকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। 2016 সালে দায়িত্ব নেয়ার পর টানা 3 মেয়াদে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। আগামী বছর মরক্কোতে বসছে ফিফার পরবর্তী নির্বাচন। ধারণা করা হচ্ছে সেখানেই জবনিকাপাত ঘটবে ইনফান্তিনো অধ্যায়ের, কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি। এতে কোনো সন্দেহ নেই যে এটি ইনফ্যান্তিনোর জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল তিনি বেশ ভালো ব্যবধানেই জিতে আসবেন, কিন্তু এখন সে অবস্থা নেই। মরক্কোতে হয়তো আমরা নতুন কাউকে পাবো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকের ক্ষোভ প্রশমন আর ফুটবলের ঐতিহ্য রক্ষা করে ফিফা কি পারবে হারিয়ে যাওয়া গৌরব আর বিশ্বাস ফিরিয়ে আনতে? উত্তর দেবে সময়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে অবশেষে চিলিয়ান ক্লাব কলো কলোতে যোগ দিলেন বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া। ভিসা সংক্রান্ত জটিলতার জন্যই চিলির সান্তিয়াগোতে পৌঁছাতে তার বিলম্ব হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে তার আগমনে উচ্ছ্বসিত কলো কলো সমর্থক। ভোজিনিয়ার মাধ্যমে ক্লাবটি বাড়তি পরিচিতি লাভ করবে বলে প্রত্যাশা তাদের। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে নিয়ে এমন উন্মাদনা অনেকটা রূপকথার মতোই। সদ্য সমাপ্ত বিশ্বকাপের আগে যে ছিলেন মামুলি একজন কিপার, সেই কিনা এখন মস্ত তারকা। তাকে এক নজর দেখতে হোটেল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, জার্সি ছুড়ে দিয়ে একটা অটোগ্রাফের জন্য ভক্তদের প্রাণান্ত চেষ্টা।
গেল কয়েকদিন ধরেই ভজিনিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা চিলিয়ান টপ টায়ার ক্লাব কোলো কোলো সমর্থকদের। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরও সান্তিয়াগো আসতে তার সময়ক্ষেপণ। এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোপনে ভজি চুক্তি করেছেন মরক্কোর কোনো এক ক্লাবের সঙ্গে। অবশেষে সব সংখ্যা উড়িয়ে তিনি পা রাখলেন চিলিতে। ভজিনিয়াকে পেতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে চিলির সবচেয়ে সফল আর ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিভিন্ন গণমাধ্যমে খবর, প্রতি মাসে কোলো কোলো তাকে পরিশোধ করবে $25,000 মার্কিন, যা তার আগের ক্লাবের বেতনের তুলনায় প্রায় 5 গুণ।